আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের যে যত রেকর্ডিং আছে এটা কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে, ওই ইউটিউবের লিংক কিন্তু শেয়ার করা হয়েছে, ওটা তো আপনারা পাইছেন, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হলো ট্রানজেকশন, ঠিক আছে? এখন ট্রানজেকশন বলতে মেইনলি কি বোঝায়? আমরা কি যে টাকার ট্রানজেকশন বুঝি ওই জিনিসটা আসলে আসলে ওই জিনিসটা বোঝায় না। ট্রানজেকশন বলতে, ট্রানজেকশনের মেইন ডেফিনেশনটা হচ্ছে যখন মাল্টিপল কোয়েরিজ ধাপে ধাপে কাজ করে একটা ইউনিট অফ কাজকে শেষ করার জন্য, ঠিক আছে? সেটাকে আমরা বলি মেইনলি ট্রানজেকশন। এখন আপনারা বলতে পারে, স্যার আমরা যে টাকার ট্রানজেকশন করি এটার মধ্যে কি এই ট্রানজেকশনের কি বলে রুলটা অ্যাপ্লাই হয় নাকি? হ্যাঁ হয়। কিভাবে হয় আপনি দেখেন, আপনি যখন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠান তখন কি হয়? দুইটা অ্যাকাউন্ট একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। সো এক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়, তো এটার জন্য ওই অ্যাকাউন্টের টাকাটা আপডেট করা হয়, আপডেট কোয়েরি চালানো হয়। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ড অ্যাকাউন্টেও কিন্তু টাকাটা চলে আসে মানে ওইখানেও কিন্তু আমার ডেটা আপডেট হচ্ছে, রাইট? তো এখানে দুইটা কোয়েরি মিলে আপনার একটা ইউনিট অফ কাজ বা একটা টাকার ট্রানজেকশন কমপ্লিট করতেছে, ঠিক আছে? মেইনলি এই ট্রানজেকশন থেকেই এই মাল্টিপল কোয়েরি একটা ইউনিট অফ কাজ শেষ করাকে ট্রানজেকশন এই নামকরণটা করা হয়, ঠিক আছে? অ্যানালজি দিয়ে। বুঝতে পারছেন ট্রানজেকশন দিয়ে মেইনলি কি মানে ট্রানজেকশন বলতে মেইনলি কি বুঝাইছে? হ্যালো? স্যার আরেকবার। ওকে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ট্রানজেকশন বলতে আমরা মেইনলি কি বুঝি? যে আমরা টাকা বা ইনফরমেশনের ট্রানজেকশন, রাইট? যে একজনের কাছ থেকে অন্যজনের কাছে জিনিসটা পাস করা, তাই না? জি স্যার। তো আমাদের এই ডেটাবেজের মধ্যে ট্রানজেকশন বলতে মেইনলি কি বোঝায়? আমাদের ডেটাবেজের ট্রানজেকশন বলতে মেইনলি বোঝায় হলো যখন মাল্টিপল কোয়েরি রান করে একটা ইউনিট অফ কাজ মানে সম্পন্ন করার চেষ্টা করে। ধরেন আপনি আপনার ডেটাবেজের মধ্যে নতুন ডেটা ইনসার্ট করতে যাচ্ছেন, তাহলে কোন কোয়েরিটা আপনাকে ইউজ করতে হবে? স্যার ইনসার্ট। ইনসার্ট কোয়েরি। তো এটার মধ্যে কি ইনসার্ট ছাড়া অন্য কোনো কাজের প্রয়োজন হবে? মানে অন্য কোনো কোয়েরির প্রয়োজন হবে? না। তো এটা নর্মাল একটা কোয়েরি, এটাকে আমরা ট্রানজেকশন বলতেছি না। বাট আপনি ধরেন একটা ব্যাংকিং সিস্টেমের জন্য ডেটাবেস ক্রিয়েট করছেন, ঠিক আছে? সো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট মানে আপনি ওই ব্যাংকিং সিস্টেমটা ইউজ করতেছেন, সো আপনি চাচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠাবেন। তাহলে এটার ভিতরে কোন কোন কোয়েরিটা কাজ করবে বলেন তো? আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কাটা হবে। আপনার অ্যাকাউন্টে ধরেন আগে 2000 টাকা ছিল, এখন 500 টাকা 500 টাকা কাটা হচ্ছে, তাহলে কত টাকা হবে এখন? 1500। মানে 1500 টাকা। আপডেট। 1500 টাকা। তো আপডেট কোয়েরি আমাকে এখানে ইউজ করতে হবে, 2000 থেকে 1500 করতে হবে আপডেট কোয়েরি। অন দ্য আদার হ্যান্ড, এই টাকাটা যখন আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে যাবে তখন কি হবে? ধরেন আপনার ফ্রেন্ডের কাছে 3000 টাকা আছে, তো এই 500 পাঠানোর পর কি হবে? স্যার ওইখানতে ওর ওইখানে আপডেট, আপডেট হবে। ওইখানে আপডেট হবে, আরো 500 টাকা অ্যাড হবে। তো এখানে আবার দুইটা কোয়েরি ইউজ করতেছে বা মাল্টিপল কোয়েরি ইউজ হচ্ছে, রাইট? হুম হুম। সো মাল্টিপল কোয়েরি ইউজ করে একটা সিঙ্গেল ইউনিট অফ কাজ শেষ করতেছে না, মানে একটা কাজ জি সম্পূর্ণ জি। করতেছে না, একটা মানে একটা টাকা আদান প্রদানের বিষয়, মানে একটা সাইড থেকে অন্য সাইডে টাকা পাঠানো হচ্ছে, একটা কাজ করা হচ্ছে। বাট এটার জন্য আমার মাল্টিপল কোয়েরিজ প্রয়োজন হচ্ছে। তো এই জিনিসটাকে মেইনলি বলা হয় হলো ট্রানজেকশন। বুঝতে পারছেন? জি স্যার এখন বুঝছি। এটার নামকরণ ট্রানজেকশন এই কারণেই দিছে যে আমরা আসলে টাকা বা ইনফরমেশনের যখন আদান প্রদান করি তখন একটা কাজই করতেছি, বাট এই একটা কাজ সম্পন্ন করার জন্য আমার মাল্টিপল মানে ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল কোয়েরি রান করতে হচ্ছে, ঠিক আছে? এই অ্যানালজিতে আমরা এই জিনিসটাকে বলি হলো ট্রানজেকশন। তো এখানে একটা জিনিস দেখেন বলা আছে পিএলএসকিউএল। পিএলএসকিউএল বলতে কি বোঝায়? পিএলএসকিউএল বলতে বোঝায় হলো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ স্ল্যাশ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলতে মেইনলি কি বোঝায়? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলতে মেইনলি বোঝায় হলো যে আমরা যে ধাপে ধাপে কাজগুলি শেষ করি, এখন এই জিনিসগুলা শেষ করার জন্য এক একটা চেক পয়েন্ট বা একটা জায়গায় যে আমরা গেম খেলি না, গেম খেলার মধ্যে কি আমরা গেম সেভ করি না? যেন এই গেমটাকে আমরা অফ করলে
পরে আবার যখন গেমটাকে অন করব ওই পার্টিকুলার প্লেস থেকে স্টার্ট করতে পারি, জি স্যার। চেক পয়েন্ট সেট করি না। এই পিএল দিয়ে মানে কি বলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলতে মেইনলি এই কাজের মানে এই কাজের কোয়েরিটাকে মেইনলি বোঝায়। কমিট, রোল ব্যাক এন্ড সেভ পয়েন্ট, এই তিনটা কোয়েরির জন্য পিএল এই জিনিসটা আসছে আর কি। তো আমরা একটু দেখি। স্যার এটা কি লগ রাখার মতো, ডাটাবেজে লগ থাকে এই সম্বন্ধে? লগ রাখা বলতে, আচ্ছা এটা আমি সামনে একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন। লগ রাখা আর এই জিনিসটা কাইন্ড অফ ডিফারেন্ট। লগ রাখা বলতে কি আমি কি কি কাজ করতেছি এই জিনিসটা আমার ডেটাবেজে সেভ করে রাখতেছি। বাট এখানকার ইনফরমেশনটা আসলে আমি আমার ডেটাবেজে না, আমি আমার বাফারে সেভ করে রাখতেছি। ঠিক আছে, একটু দেখেন তাহলে জি বুঝতে স্যার। পারবেন। তো ট্রানজেকশনের যেই আমি একটু আগে যেই উদাহরণ বল ডেফিনেশনটা দিলাম যে মাল্টিপল কোয়েরি বা মাল্টিপল এসকিউএল স্টেটমেন্ট একসাথে কাজ করে, তখন সেটাকে আমরা মেইনলি বলি হলো ট্রানজেকশন। এখন ট্রানজেকশনের মধ্যে আমরা কি কি দেখতে পারি একটু দেখেন। এখানে কয়েকটা কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হয়। ফার্স্ট ওয়ান ইজ কমিট, সেকেন্ড ওয়ান ইজ রোল ব্যাক, আনাদার একটা আছে সেটাকে বলা হয় হলো সেভ পয়েন্ট। এখন কমিটের কাজটা কি? আমরা অ্যাসিড প্রপার্টি পড়ছি না? তো অ্যাসিড প্রপার্টির মধ্যে, আচ্ছা এই চারটা প্রপার্টি আমাকে মানে ওয়ান লাইনে বুঝাইতে পারবেন কে একটু বলেন তো? হোয়াট ইজ অ্যাটমিসিটি, হোয়াট ইজ কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, এই চারটা বলতে কি বোঝায় অ্যাসিড প্রপার্টির? এনিওয়ান কেউ বলতে পারবেন? না স্যার, ভুলে গেছি। সব ভুলে গেছেন? হাউ? না সব বলিনি স্যার, অ্যাটমাইসিটি ভুলে গেছি। অ্যাটমিসিটি ভুলে গেছেন, আচ্ছা কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি হচ্ছে তার ডাটাবেসের মধ্যে যে কন্টিনিউয়াস একটা কাজ হইতেছে ওটা সবগুলো রেকর্ড রাখছে ওটার মধ্যে। মানে একটা অপারেশন করছি আমি, এরপর আমি আবার আরেকটা অপারেশন করতে গেছি, ওই জিনিসটাকে কনসিস্টেন্সি বলে, ডাটাবেসটা ঠিক থাকে ওটার মধ্যে। কনসিস্টেন্সি বলতে মেইনলি বোঝায় যে যত ডেটা আমার একটা কাজ করার আগে ছিল ওই কাজ করার পরেও যেন সেম অ্যামাউন্টের ডেটাও আমার থাকে। কিভাবে? ধরেন আমি আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা পাঠালাম, 2000 টাকা ছিল, 500 টাকা পাঠালাম, আর অন্যের অ্যাকাউন্টে ধরেন 3000 টাকা ছিল, সে 500 টাকা পাইলো। সো 500 টাকা পাঠানোর আগে আমার অ্যাকাউন্টে ছিল 2000 টাকা, 500 টাকা পাওয়ার আগে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে ছিল 3000 টাকা, তো টোটাল কত টাকা? 5000 টাকা। এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা পাঠালাম আর ও 500 টাকা পাইলো, তাহলে নতুন ট্রানজেকশনের পর নতুন অ্যামাউন্ট কত? আমার অ্যাকাউন্টে 1500, আমার ফ্রেন্ডের অ্যামাউন্টে 3500। তো এই দুইটা যোগ করলেও কিন্তু 5000 টাকাই হইতেছে। দ্যাটস কল কনসিস্টেন্সি। যে আমার ডেটা হয়তো এক প্লেস থেকে অন্য প্লেসে যাচ্ছে, বাট ডেটার যে অ্যামাউন্টটা এটা যেন সব জায়গায় সেম থাকে। ঠিক আছে, সেম যে ধরেন আমি আমার হাতে এখন ক্যাশ আছে, আমার অ্যাকাউন্টে 500 টাকা আছে। তো আমি এই ক্যাশটা যখন সিআরএম এর থ্রুতে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করব, তখন আমার হাতে থাকা 500 টাকাটা অ্যাকাউন্টে গিয়ে কত হয়ে যাবে? 1000 টাকা, মানে 500 টাকা অ্যাড হয়ে 1000 টাকা হয়ে যাবে। তো আমার কাছে আগে হাতে 500 ছিল, অ্যাকাউন্টে 500 ছিল, টোটাল 1000 ছিল। এখন অ্যাকাউন্টে আমার 1000 আছে, আমার হাতে 0 টাকা আছে। তো টাকার অ্যামাউন্টটা বা টাকার ইনফরমেশনটা দুই জায়গায় কনস্ট্যান্ট। এই জিনিসটাকে আমরা বলতেছি হলো কনসিস্টেন্সি। আইসোলেশন বলতে কি বোঝানো হচ্ছে? যে প্যারালালি যখন দুইটা প্রসিডিওর, দুইটা ট্রানজাকশন বা থ্রেড কাজ করবে তখন এমন ভাবে কাজ করবে যেন এরা পরপর কাজ হচ্ছে, নট কনকারেন্টলি। পরপর যেন কাজ হয় এই জিনিসটাকে আমরা যেন মানে বুঝাতে পারি, যেন কোনো ধরনের ডেডলক সিচুয়েশন বা ইনকনসিস্টেন্সি অকার না করে। আর লাস্টেরটা ছিল হলো ডিউরেবিলিটি, যে আমরা যে একটা কাজ সম্পন্ন করেছি এটা আমার ডেটাবেজে বা আমার হার্ড ডিস্কে রাইট ডাউন করতে হবে, মানে লিখে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে যে এই কাজটা হইছে। তো এই অ্যাসিড প্রপার্টির মানে কাজগুলা সম্পন্ন করতে আমাদের কয়েকটা কিওয়ার্ড ইউজ করতে হয়। একটা হলো কমিট, একটা রোল ব্যাক, এবং আরেকটা হলো সেভ পয়েন্ট। এখন দুঃখজনকভাবে মাই এসকিউএল এ এই তিনটা কমান্ডের মানে কাজ আসলে দেখানো পসিবল না, এগুলি ইনবিল্ট আছে। তো পোস্টগ্রেতে হয়তো এই জিনিসটা দেখানো যায়, তো এই জন্য আমি জিনিসটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি। তো কমিটের কাজটা মেইনলি কি? কমিট মেইনলি আমাদের ডিউরেবিলিটির যেই প্রপার্টিটা ছিল ওইটাকে সার্ভ করে থাকে। কিভাবে? আমরা যদি একটু এখানে যাই, এখানে দেখেন ইনসার্ট ইনটু কাস্টমার্স দেন আইডি দেন হলো ভ্যালু, এইসব অ্যাড করা হচ্ছে। তো এইসব যখন অ্যাড করা হয় ইনিশিয়ালি, তখন আসলে এই জিনিসগুলো একটা বাফার টাইপের প্লেসে সেভ থাকে। ঠিক আছে, মানে পুরা আমাদের ডেটাবেজে রাইট ডাউন করা হয় না। বাট সে যখন এই কমিট
এই কমিট কিওয়ার্ডটাকে লাস্টে পায়, তখন সে সেই জিনিসটা ডেটাবেজে রাইট ডাউন করে ফেলে। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন স্যার আমরা তো ইনসার্ট দিয়েই কাজগুলি করে ফেলতেছি। এটা আমাদের মাইএসকিউএল এ ইনবিল্ট কমিটটা এটার পরে কমিট হয়ে যায় আর কি। ঠিক আছে? বাট পোস্টগ্রেতে যখন আপনারা কাজ করতে যদি কাজ করতেন তাহলে দেখতেন যে কমিটের আলাদা একটা ইউজ কেস আছে। সো আমার ডেটাবেজে রাইট ডাউনের মেইনলি কাজটা বা আমার হার্ড ডিস্কের রাইট ডাউনের মেইনলি কাজটা করে হলো এই কমিট। ঠিক আছে? আমি একটা কাজ শেষ করছি, শেষ করার পর আমি জিনিসটা ডেটাবেজে সেভ করতেছি বা রাইট ডাউন করতেছি, এটা বোঝানোর জন্য আমাকে এই কমিট কিওয়ার্ডটা লিখতে হবে। এই কমিট এক্সিকিউশনের পর আমার ওই ইনফরমেশনটা ডেটাবেজে রাইট ডাউন হয়। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এটা কমিটের বিষয়টা। এরপর আসে হলো রোল ব্যাক। রোল ব্যাক মেইনলি কি করে? রোল ব্যাক হলো কোনো একটা কাজকে আনডান করে বা আনডু করে। ধরেন আপনার অ্যাকাউন্টের এই যে এখানে দেখেন একটা এক্সাম্পল দিছে, ইফ আ ব্যাংক ট্রান্সফার ট্রানজাকশন ডিডাক্টস $100 ফ্রম অ্যাকাউন্ট এ বাট ফেলস টু অ্যাড টু অ্যাকাউন্ট বি ডিউ টু ডেডলক অর ইরর, মানে কোনো ধরনের ইররের কারণে, মানে অনেক সময় হয় না যে নেটওয়ার্ক ডিসরাপশন বা ইলেকট্রিসিটি ডিসরাপশনের কারণে আমি টাকা পাঠাইছি বাট আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে কিন্তু অন্যের অ্যাকাউন্টে জিনিসটা পৌঁছায় নাই। এরকম অনেক সময় হয় না, আমাদের বিকাশ বলি বা আমাদের ব্যাংকিং সিস্টেমে অনেক সময় হয় না। জি স্যার। তো এটা তো একটা প্রবলেম যে আমি টাকা পাঠাইছি কিন্তু কেউ টাকা পাইলো না, তাহলে টাকাটা গেল কোথায়? তো টাকাটা হলো ইন বিটুইন একটা সিচুয়েশনে পড়ে গেছে, যেটা মানে আমাদের ট্রানজেকশনটাকে ফেল করছে আর কি। সেই ক্ষেত্রে একটা কিওয়ার্ড বা একটা ফাংশন ইউজ করা হয়, সেটাকে বলা হয় রোল ব্যাক। রোল ব্যাক কি করে? রোল ব্যাক হলো আমার যে টাকাটা কাটা হয়েছে, এটা তো একটা কাজ, ডু, তো এটাকে আনডান করে দেয়, মানে আমাকে আমার টাকাটা আবার ব্যাক করে দেয়। আপনাদেরকে একটা ভালো উদাহরণ দিই, এই যে এবারই আমি হলো ঈদের সময় একটা জায়গা থেকে কেনাকাটা করার সময় একটা অ্যামাউন্টের টাকা পে করি। এখন পে করার সময় দেখা গেল যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই ট্রানজ্যাকশনটা হয় নাই, মানে আমি আমার কার্ড দিয়ে পে করতে চাইছিলাম বাট এই ট্রানজ্যাকশনটা হয় নাই। তো ওরা কি করছে, আগের পজ মেশিন বাদ দিয়ে অন্য একটা পজ মেশিন দিয়ে ট্রানজ্যাকশনটা নিছে, তো তখন আমার টাকা কাটা হয়েছে, ধরেন 3000 টাকার মতো কাটা হয়েছে। ভালো কথা। পরের দিন যখন আমি আপনাদের কোন সেকশনের জানি ক্লাস নিতেছিলাম আর কি, ইয়াতে ডিবিএমএস, তখন আমি দেখি যে সেম অ্যামাউন্টের টাকা আমার অ্যাকাউন্ট থেকে আবার কাটা হয়েছে। মানে ওই যে তখন যে নেটওয়ার্ক ডিসরাপশনের কারণে যে একটা ট্রানজেকশন বাতিল হয়েছিল, ওই ট্রানজেকশনটা মনে হয় তখন আবার অকার করছে, সেম অ্যামাউন্টের টাকা কাটা হয়েছে। তো এটা নিয়ে আমি আবার কাস্টমার কেয়ারে ফোন দিই, ওদের সাথে কথা বলতে বলতেই দেখি যে আমার টাকাটা আবার আমার ব্যাংকে ক্রেডিট মানে চলে আসছে। তার মানে এখানে জিনিসটা কি হইছে? জিনিসটা হইছে যে আমি টাকাটা পে করছিলাম, ওরা ওই টাকাটা পায় নাই নেটওয়ার্ক ডিসরাপশনের কারণে। বাট নেটের স্টেবিলিটি যখন ব্যাক করছে তখন সে আটকে ছিল হলো ওই পার্টিকুলার পজিশনে। সো এই জন্য আমার অ্যাকাউন্ট থেকে পরের দিন সকালে টাকাটা কাটা হয়েছে। তো আমি যখন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ওদেরকে জিজ্ঞেস করি আমার অ্যাকাউন্ট থেকে অমুক টাকা কাটা হয়েছে, আপনাদের ওখানে কি আবার গিয়েছেন নাকি একটু চেক করার জন্য, ওরা বললো কি না আমরা কোনো ধরনের টাকা পাইনি। দ্যাট মিনস আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, অন্য অ্যাকাউন্টে ওইটা পৌঁছায় নাই। সো এই ধরনের প্রবলেম, এটা তো একটা ইরর, রাইট? সো এই ইররটাকে সে রোল ব্যাক করার মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হয়েছে সেটা, সেই টাকাটা আবার আমার অ্যাকাউন্টে ব্যাক করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস যেখান থেকে তার ফাংশনটা স্টার্ট হয়েছিল সেই ইনিশিয়াল স্টেপে জিনিসটাকে ব্যাক করে দেওয়া হচ্ছে। এখন অ্যাটমিসিটি বলতে কি বোঝায়? যে একটা ফাংশন হয় 100% এক্সিকিউট হবে, না হয় 0% এক্সিকিউট হবে। দ্যাট মিনস কেউ যদি 99%-এ গিয়েও কোনো ধরনের ইস্যু বা ফেলিয়ার ফেস করে, তাহলে তার 99%-এর যে এক্সিকিউশন এটা আনডান হয়ে যাবে। এটা আমার কোন পলিসি বোঝায়? অটোমেসিটি, রাইট? সো এই অ্যাটমিসিটির কাজটা করে হলো আমার এই রোল ব্যাক ফাংশন, হয় পুরাটুক হবে, না হয় রোল ব্যাক করে আমার ইনিশিয়াল স্টেটে নিয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা চাইলে এই রোল ব্যাকটা হয় ইনিশিয়াল স্টেটেও নিতে পারি, না হয় আমরা চাইলে অনেক বড় ট্রানজেকশন, ধরেন অনেক বড় ট্রানজেকশন বলতে কি, আমার মাল্টিপল কোয়েরিজ, 3 4 5টা কোয়েরি আমার হলো ইয়া করতে হচ্ছে, একসাথে এক্সিকিউট করতে হচ্ছে একটা ট্রানজেকশন ফুলফিল করার জন্য। সেই ক্ষেত্রে আমরা চাইলে কোনো ধরনের ইরর অকার করলে চেক পয়েন্ট সেট করে রাখতে পারি, যে একবারে ইনিশিয়াল স্টেটে না গিয়ে কোনো একটা চেক পয়েন্টে সে ব্যাক করবে। ঠিক আছে? সেই জিনিসটার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, সেটাকে আমরা বলে থাকি হলো
আমরা যদি একটা উদাহরণ দেখি, সেভ পয়েন্টের উদাহরণ এখানে একটু দেখেন। ইনসারশন করলো ফার্স্ট স্টেপ, এরপর আরেকটা ইনসারশন করলো। তো ও বলতেছে কি দুইটা ইনসারশন করার পরে একটা সেভ পয়েন্ট আমার এখানে সেভ হবে। সেভ পয়েন্টটাকে কিভাবে ডিনোট করা হয়, আমরা একটা এখানে কই গেল ভিউ অনলি, কেন মানে এডিট করা যাবে না? তো যাই হোক, তো এখানে একটা এখানে কি কিছু অ্যাড করতে পারবো আমরা? লাইভ পয়েন্টার, আচ্ছা যেটা বলতেছিলাম এখানে একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখেন যে এখানে দুইটা কোয়েরি এক্সিকিউশনের পর একটা চেক পয়েন্ট বা একটা সেভ পয়েন্ট সেট করা হয়েছে। কিভাবে? সেভ পয়েন্ট একটা কিওয়ার্ড ইউজ করে সেভ পয়েন্টের নাম দিতে হয়েছে, এসএভি1 দিছে এখানে নামটা, ঠিক আছে। এরপরে দেখেন একটা আপডেট কোয়েরি চালানো হয়েছে, সেট স্যালারি ইকুয়াল টু এত। যদি ফেল করে, যদি ফেল করে তাহলে সে রোল ব্যাক করে সেভ ওয়ানে চলে যাবে, মানে এই অংশটুকু আপডেটের অংশটুকু আনডু হয়ে যাবে। বুঝতে পারছেন? বাট শুধু যদি রোল ব্যাক থাকতো তখন কি বোঝায়, যে পুরা সে ইনিশিয়াল স্টেটে চলে যাবে, মানে এই ইনসারশনের পুরা কাজটা সে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে স্যার রোল ব্যাক করার জন্য আগে সেভ পয়েন্ট করতে হবে, দেন রোল ব্যাক, এই তো? মানে মানে জিনিসটা হচ্ছে যদি আপনি সেভ ব্যাক মানে সেভ পয়েন্ট ক্রিয়েট করে রোল ব্যাক ইউজ করে থাকেন ওই সেভ পয়েন্টের জন্য, তাহলে ওই পার্টিকুলার সেভ পয়েন্টে যাবে। আর যদি আপনি শুধু বুঝতে রোল পারছি। ব্যাক ইউজ করেন তাহলে পুরো স্টার্টিং এ চলে যাবে। ঠিক আছে, আসলে আমাদের কাজটা কিভাবে স্টার্ট হয় আমি একটু আপনাদের দেখাই। আমাদের জ্যাম্প কি অন আছে? ইয়েস, অন আছে। সো আমাদের আসলে কাজটা এভাবে স্টার্ট হয়, ধরেন স্টার্ট ট্রানজেকশন। ঠিক আছে, স্টার্ট ট্রানজেকশন বলে আমরা ধরেন ইনসার্ট কোয়েরি চালালাম, ইনসার্ট ইনটু ইউনিভার্সিটি ভ্যালুজ, তারপরে আমরা ধরেন ভ্যালু অ্যাড করলাম। ধরেন আরেকটা ইনসার্ট কোয়েরি আমরা চালাই, এরপর আমরা ভ্যালু অ্যাড করলাম। এরপর আমি চাচ্ছি হলো যে রোল ব্যাক, রোল ব্যাক এটা দিয়ে বুঝাবে হলো যে আমাদের কোনো ধরনের কোয়েরি যদি ফেলিয়ার করে, এই দুইটার পরে যদি কোনোভাবে ফেল করে, তাহলে সেই ক্ষেত্রে রোল ব্যাক করে সে পুরা ইনিশিয়াল স্টেটে চলে যাবে। বাট এমন যদি হয় যে এরপর আমি বলতেছি আপডেট ইউনিভার্সিটি সেট ইউনিভার্সিটি ডট নেম ইকুয়াল টু xyz ওয়্যার একটা ক্লজ, ঠিক আছে, ওয়্যার একটা ক্লজ। এখন আমি বলে দিলাম এখানে আমি একটা সেভ পয়েন্ট ক্রিয়েট করে দিই, সেভ পয়েন্ট s1। ঠিক আছে, একটা সেভ পয়েন্ট আমি ক্রিয়েট করে দিলাম। তো আমি এখন বলে দিলাম সেভ রোল ব্যাক টু s1। ঠিক আছে, তাহলে এখন কি হবে? এখন হলো প্রথমে এই দুইটা কোয়েরি মানে এক্সিকিউট হবে, দেন হলো আমার এই সেভ পয়েন্ট বা একটা চেক পয়েন্ট ক্রিয়েট করা হবে, এরপর আমার পরের কাজগুলো এক্সিকিউট হবে। এখন কথা হচ্ছে এরপরে যদি কোনো ধরনের ইরর অকার করে তাহলে সে রোল ব্যাক করে ইনিশিয়াল ট্রানজেকশনের এখানে না গিয়ে সে চলে যাবে হলো এই চেক পয়েন্টে, মানে এই দুইটা ইনসারশন বহাল থাকবে, বাট আপডেট কোয়েরিটা আনডু হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এই জিনিসটা মূলত হচ্ছে ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে, হ্যাঁ, ওইসব হ্যাঁ হ্যাঁ, ট্রানজাকশনের ক্ষেত্রে ইউজ করা ব্যাংকিং হয়। ও নট অনলি ব্যাংকিং, এটা যে কোনো ইনফরমেশন হতে পারে। ধরেন আপনি একটা মেসেজের কথা চিন্তা করেন, মেসেজের মধ্যেও তো সেম হুম। জিনিসই হচ্ছে, ইনফরমেশনের আদান প্রদান যেখানে হচ্ছে সেখানেই আমার এই কাজটা হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ স্যার, এখন ধর আমরা একটা প্রজেক্টের মধ্যে বিকাশের এপিআই দিয়ে লাগালাম, হ্যাঁ, তাহলে ওইখানে যে এই রোল ব্যাকটা হয়, এটা কি ওই বিকাশের ভিতরে অটোমেটিক হয় নাকি আমারে নিজের ডাটাবেসের মধ্যে করতে হবে প্রজেক্টে? বিকাশের এপিআই যদি ইউজ করেন ওটার মধ্যে ইন্টিগ্রেটেড থাকে জিনিসটা, অ্যাজ ফার অ্যাজ আই নো, বিকজ আপনি হ্যাঁ ওইটাই। বিকাশের ইন্টারনাল কোড তো আপনি অ্যাক্সেস করতে পারবেন না, রাইট? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। ওইভাবে তো আপনি কাজ করতে পারবেন না। তো এটা এটা ওইভাবেই থাকার কথা, ওইভাবেই ওদের এপিআইটা মানে ইন্টিগ্রেট করা কথা আর কি, অ্যাজ ফার অ্যাজ আই নো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ট্রানজেকশনের কোনো এপিআই ইউজ করলে এটা ওদের ওইখানে এগুলো করা থাকে, করা আমার থাকবে, আর করা লাগবে না। ইয়েস। বাট আপনারা যদি একটা ডামি কারেন্সি বানান আপনাদের, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরটা আপনাদের বানাতে হবে। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার। সেভ পয়েন্টের বিষয় গেল। আচ্ছা, ডেডলকের বিষয়টা আপনাদের
দরকার নাই আসলে। এটা সিরিয়ালাইজেবিলিটি যদি চলে আসে তখন, আর ডেডলক স্যার স্টারভেশন। এগুলো তো থিওরি মতন করে আসবে না? কোনটা এটা? এটা আপনাদের এমনও হ্যাঁ, এই হইতে পারে, টপিকটা। ধরেন আপনাদের এরকম দিয়ে দিল, ঠিক আছে, আপনাদেরকে এরকম দিয়ে দিল, আপনাদেরকে এরকম দিয়ে দেওয়ার পরে বললো যে এখন কোন স্টেটে আছে, কেমন আউটপুট আসবে, এই জিনিসটা গুলা আপনাদেরকে বের করতে দিতে পারে, ঠিক আছে। কোন স্টেটে কেমন আউটপুট আসবে, ধরেন আপনাদেরকে স্টেট মার্ক করে দিল, বললো এখানে আমার কি আউটপুট আসবে, ঠিক আছে। অথবা বললো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, এরকম বললো 12 নাম্বার লাইনে, সরি 12 নাম্বার লাইনে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার লাইনে এক্সিকিউশনের পর আমার আউটপুটটা কি হবে, ঠিক আছে, এরকম আপনাদেরকে বলে দিতে পারে। এরকম কোশ্চেন আছে কতবারের, একটু দেখেন। আচ্ছা, একটা জিনিস তো এখানে বলে নাই, লেট মি চেক এখানে সাপোর্টিং ডকুমেন্ট। আমাদের ট্রানজেকশনের কিছু স্টেট আছে, ঠিক আছে, এই স্টেটগুলি আমরা একটু দেখি। ফার্স্টে একটা ট্রানজেকশন যখন বিগিন হয় তখন চলে যায় হলো সবার প্রথমে অ্যাক্টিভ স্টেটে। অ্যাক্টিভ স্টেট থেকে সে যদি কোনো ধরনের ইরর ফেস করে তাহলে সে ডিরেক্ট ফেল্ড স্টেটে চলে যায়। ফেল্ড স্টেটে চলে যাওয়া মানে আমার ট্রানজেকশনটা কাজ করতেছে না, তো সে অপারেশন অ্যাবর্ট করে এন্ড করে দেয়। যদি অ্যাক্টিভ স্টেটের পর কোনো ধরনের প্রবলেম অকার না করে তাহলে সে চলে যায় হলো পার্শিয়াল কমিটেড স্টেজ। এখন অ্যাক্টিভ স্টেটের মধ্যে কি একটু দেখি কি কি আছে। The active state is a first state of every transaction. In this state, the transaction is being executed. Execution এর পার্টটা স্টার্ট এবং এক্সিকিউশনের পার্ট। For example, insertion or deletion or updating a record is done here, but all the records are still not saved in database. আমাদের ডেটাবেসে কিন্তু সেভ করা হয় না, ঠিক আছে। এরপর আসে পার্শিয়ালি কমিটেড। পার্শিয়ালি কমিটেড বলতে কি বোঝায়? ইন দ্য পার্শিয়ালি কমিটেড স্টেট আস ট্রানজাকশন এক্সিকিউট ইজ ফাইনাল অপারেশন বাট দ্য ডেটা ইজ নট স্টিল সেভ টু দ্য ডেটাবেস। মানে কি? মানে হচ্ছে আমরা যদি একটু এই পিপিটিতে যাই, এখানে দেখেন, এখানে সে ইনসারশনের কাজটা করতেছে, ইনসারশনের কাজ করার সাথে সাথে কি আমার ডেটাগুলো আপডেট কিন্তু হইতেছে, বাফারে কিন্তু আপডেট হচ্ছে, বাট যতক্ষণ পর্যন্ত না জিনিসটা কমিট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না কিন্তু আমার ডেটাবেসে কিন্তু রাইট ডাউন করা হচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসটা এক্সিকিউশনের পর যে বাফারে সেভ হচ্ছে সেই পোর্শনটাকে আমরা বলতেছি হলো পার্শিয়ালি কমিটেড। এরপর জিনিসটা যখন আমার কমিট স্টেটে পৌঁছায় বা আমার সিস্টেমে যখন রাইট ডাউন করা হয় সেটাকে আমরা বলি হলো কমিটেড স্টেট। এখন কথা হচ্ছে পার্শিয়ালি কমিট করার পর আমরা যদি কোনো ধরনের প্রোগ্রাম ফেলিয়ার ফেস করি তাহলে ফেলিয়ার স্টেট, দেন অ্যাবর্ট, দেন এন্ড। বাট পার্শিয়ালি কমিটেড এর পর যদি আমাদের কমিটেড স্টেট চলে যায় মানে আমার ডেটাবেসে রাইট ডাউন হয়ে যায়, তার মানে আমার ফুল ট্রানজ্যাকশনটা এক্সিকিউশন ডান, এরপর সে এন্ডে চলে যাবে, ঠিক আছে। এখানে স্যার এই ডায়াগ্রামটার নাম কি? কোনটা? এটা এই এটা ডায়াগ্রামটার নাম এটা ট্রানজ্যাকশন স্টেট ডায়াগ্রাম, ট্রানজ্যাকশন স্টেট ডায়াগ্রাম, ট্রানজ্যাকশন স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে এরপর আরেকটা আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া আছে, এটা একটু দেখতে পারেন, এখানে কিছু উদাহরণ আপনাদেরকে দেওয়া আছে। সো এখানে দেখেন, এই তিনটা ডকুমেন্টই কিন্তু আপনাদের ডেটাবেজে দেওয়া আছে, এই তো ট্রানজ্যাকশন প্রসেসিং এর মধ্যে গেলে তিনটা ডকুমেন্টই পেয়ে যাবেন। তো আমরা দেখেন একটা সিনারিও দেখি যে সিম্পল ব্যাংক ট্রান্সফার, যে ট্রান্সফারিং $100 ফ্রম অ্যাকাউন্ট এ মানে আইডি 1 টু অ্যাকাউন্ট বি। স্টার্ট ট্রানজ্যাকশন, আপডেট করা হলো দুইটা ডাটা, আর হলো কমিট কনফার্ম। ইফ এরর অকার্স দ্য কমিট কমান্ড প্রিভেন্ট দ্য পার্শিয়াল আপডেট এনশিওরিং কনসিস্টেন্সি। একটু আগে আমরা যেটা বললাম, এখন রোল ব্যাকের কাজটা কি একটু দেখি। এই দুইটা ডেটা আমার আপডেট করা হইলো, করার পর যদি কোনো ধরনের ইরর অকার করে তাহলে সে কি করবে? রোল ব্যাক করে এইখানে নিয়ে যাবে জিনিসটাকে, ঠিক আছে। আর সেভ পয়েন্টের ক্ষেত্রে কি হবে? সেভ পয়েন্টের ক্ষেত্রে এই তো আমার ডেটাগুলি আপডেট করা হলো, এরপর এই আপডেটের পর ডেটার সেভ পয়েন্ট রাখা হলো একটা, যে আমার এখানে নামটা আপাতত আপডেট করা হয়েছে। সো নাম আপডেটের পর আমি একটা চেক পয়েন্ট ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হলো নেম আপডেট। এরপর আমি কি করলাম, যে আপডেট করা হয়েছে এখানে ইমেল, এরপর এটার নাম দিলাম হলো সেভ পয়েন্ট ইমেল। সো এইখানে আমার সেভ পয়েন্ট গুলি ক্রিয়েট করা হচ্ছে। এখন দেখেন আমরা কি জিনিসটাকে কিভাবে ইউটিলাইজ করতেছি। ইফ সিলেক্ট ইমেল ফ্রম কাস্টমার্স ওয়্যার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু 101 ইজ নাল। তার মানে কি, যে 101 নাম্বার এখানে বলছে যে আপডেট কাস্টমার সেট নেম জন ডো ওয়্যার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু 101।
এখন কথা হচ্ছে 101 নাম্বারের আইডি আসলেও কি এক্সিস্ট করে কি করে না এটা তো আমরা জানি না। বাই এনি চান্স ধরেন আমরা ভুল আইডি প্রোভাইড করলাম যে এটা আইডি ধরেন এক্সিস্ট করতেছে না আমার, তাহলে কি আমার এই কাজটা অকার করবে? মানে এই আপডেট স্টেটমেন্টটা কি অকার করবে? 101 নাম্বারের যদি আইডি না পায় তাহলে কি আমার এই আপডেট স্টেটমেন্টটা কাজ করবে? না স্যার। যদি কাজ না করে তাহলে রোল ব্যাক টু নেম আপডেট। এখানে সেভ পয়েন্ট ইমেল কাস্টমার ডান ডান, এখানে একটু আমি ভুল বললাম। কাস্টমার আইডি জি স্যার। এখানে, আচ্ছা ইমেল দিয়ে চেক করতেছে, সরি নাম না, ইমেল দিয়ে চেক করতেছে। তার মানে যদি সে দেখে যে এই ইমেইলের যেই কোডটা ছিল যেখানে আমি ইমেইল এত সেট করতেছি, বাই এনি চান্স কোনো প্রবলেমের কারণে যদি এই আপডেট স্টেটমেন্টটা কাজ না করে, তাহলে সে কি করবে? ধরেন আমি আপডেট করে বলতেছি যে john.doe@gmail.com@example.com এই ইমেলটা আমি সেট করতে চাচ্ছি, বাট আমি চেক করে দেখলাম যে ইমেইলের অ্যাট্রিবিউট মানে কাস্টমার আইডি যার 101 তার ইমেইলের অ্যাট্রিবিউটের ডেটা ফাঁকা, মানে কোনো ধরনের ইমেল অ্যাডই করা হয়নি। তাহলে নাল পাইতেছি, নাল পাইলে তার মানে কি আমার এই স্টেটমেন্টটা কাজ করে নাই, রাইট? আমার এই স্টেটমেন্টটা কাজ করে নাই, তাই না? তাহলে এই যে জি স্যার। ইররটা অকার করছে, এই ইররটা কোন লাইনে অকার করছে? এই লাইনে। বাট এর আগে কি আমরা একটা চেক পয়েন্ট সেভ করে রাখছিলাম না নেম আপডেট নামের? জি স্যার। তো এটা যদি আমার ঠিকমতো কাজও না করে তাহলে আমরা কি করব? এই জিনিসটাকে বাদ দিয়ে আমরা আবার এখানে চলে আসব যেখানে আমার এই কাজটা হয়েছে ঠিক মতো, এরপরে কোনো ধরনের ইরর এখন পর্যন্ত অকার করে নাই। তো আমরা আবার চাবো এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে। বুঝতে পারছেন কেন আমরা সেভ পয়েন্ট ইউজ করে থাকি? স্যার আবার যখন এক্সিকিউট করতে যাবো তখন তো দেখবো যে আবারই নাই। না না না, এখন ধরেন এই আপডেট স্টেটমেন্ট তো আমার ভুল হইতেও পারে নাও পারে, ধরে নিচ্ছি এই আপডেট স্টেটমেন্ট আমার ঠিক। এখন এইটা এক্সিকিউট হওয়ার সময় ধরেন কোনো কারণে নেট বাড়ি দিল, আমাদের বাংলাদেশে তো এই জিনিসটা খুবই নর্মাল যে হুম। ইন্টারনেট কোনো কারণে মানে আনস্টেবল হয়ে পড়ছে। তো দেখা গেছে সেই কারণে নেটওয়ার্ক ডিসরাপশনের কারণে আমার এই কোয়েরিটা প্রপারলি এক্সিকিউট হয়নি। তো এটাকে সে স্কিপ করে সে পরের লাইনগুলিতে চলে গেল। এখন আমি যখন চেক করে দেখব যে ইমেল জিনিসটা ফাঁকা এই 101 নাম্বার কাস্টমারের ভিতরে, তার মানে কি তার ইমেলটা আপডেট করা হয় নাই। তাহলে এই কোয়েরিটা আমার ঠিক মতো, সরি এই কোয়েরিটা আমার ঠিক মতো এক্সিকিউট করা হয় নাই, তাই না? তো আমি তো জি চাবো স্যার। এই কোয়েরিটা যেন এক্সিকিউট হয়। তো এইটার জন্য আমি কি করব? এটার জন্য আমি রোল ব্যাক করব কোন জায়গায়? এই জায়গায় আমি রোল ব্যাক করব না যেখানে জি অলরেডি স্যার। আমার এইটুক পর্যন্ত কোয়েরি কাজ ঠিক মতো করছে। তো আমি ঠিক মতো যতটুক পর্যন্ত কাজ করছে সেখানে রোল ব্যাক করব। এরপরে যতটুকু আমার কাজ করে নেই সেটা এরপরে এসে এক্সিকিউট হবে, আবার এক্সিকিউট হবে। হয়তো সেকেন্ড টাইম আমার নেটওয়ার্ক ডিসরাপশন থাকবে না, তখন তো আমার ইমেলটা ঠিক মতো কাজ করবে, রাইট? কিন্তু স্যার ধরেন আইডিটা আমার নাই ডাটাবেসে তখন। তখন এই তো ভালো কোশ্চেন করছেন যে ধরেন আমার আইডিটা ডেটাবেসে নাই, তো এখানে আমার আরেকটা কন্ডিশন অবশ্যই দিতে হবে। আমার আগে দেখতে হবে সিলেক্ট কাস্টমার আইডি, কি বলে জানি, সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম কাস্টমার ওয়্যার কাস্টমার আইডি ইজ হুম। ইকুয়াল টু 101 ইজ নাল নাকি নট নাল, এটা আমার কিন্তু আগে চেক করতে হবে। আমার ওই কন্ডিশন তো এখানে লেখে নেই, সে আমরা ধরেই নিতেছি হুম। এটা হুম। কাজ করতে, বাট আপনি যদি এটাও চেক করতে চান সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা তো ফুল রোল ব্যাক দিতে হবে না আমাকে? আমার হুম। কি হুম। এটার আগে কোনো ধরনের সেভ পয়েন্ট আছে? এই জিনিসটার আগে না। কোনো সেভ পয়েন্ট আছে যেখানে আমি রোল ব্যাক করতে পারবো না? সো আমার আইডি যদি না পায় তাহলে সেই ক্ষেত্রে আমাকে রোল ব্যাক কই দিতে হবে? পুরো ট্রানজাকশন বা স্টার্ট ট্রানজাকশনে দিতে হবে না পুরো ইনিশিয়াল স্টেজে? জি স্যার। হ্যাঁ, সো এটাই আর কি। বুঝতে পারছেন? আর যদি জি। কোনো ধরনের আপডেট পায়, কোনো ধরনের মানে যদি সব ঠিক থাকে এলস আমরা জাস্ট জিনিসটাকে কমিট করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন আমি এইখানে যদি আবার ব্যাক করি, তো এই জিনিসটা ওয়াইজ আমরা যদি দেখি তাহলে কি কমিট স্টেটে কোনো সময় কি আমার পয়েন্টারটা আসতে পারবে? দেখেন তো স্যার সব ঠিকঠাক থাকলে তো আসবে। কেমনে? আমি তো এখানে কোনো কন্ডিশন দিতেছি না, আমার কখন রোল ব্যাক ও ইউজ ও করতে হবে ওই আচ্ছা। কন্ডিশন আমি দিছি? না না, এখানে তো আমি তাহলে তো জাস্ট বলে দিছি রোল ব্যাক টু রোল সেভ ব্যাক ওয়ান, হইতে তার মানে থাকবে। এখানে আসবে প্রত্যেকবার আবার সেভ পয়েন্টে রোল ব্যাক করবে, আবার হবে আবার, মানে এখানে হ্যাঁ। ইনফিনিট লুপে পড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। বুঝতে পারছেন? জি স্যার। যদি আপনাকে বলে যে আমার ফাইনাল আউটপুট কত হবে, তো আমার তো ফাইনাল আউটপুট আসবেই না।
তখন বলবেন আমার এই দুইটা জিনিস এক্সিকিউট হওয়ার পর আমার ডেটাবেজে এমন ডেটা থাকবে, এরপর এটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছেন? স্যার তাহলে রোল ব্যাকের আগে আমার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই কন্ডিশন দিতে হবে। মানে কন্ডিশন ছাড়া রোল ব্যাক দেওয়া মানে কি, প্রত্যেকবার আমি জিনিসটা সামনে উপরে পাঠাই দিতেছি, রাইট? জি স্যার। এটাই। তো আমার তখন ইয়ে দিতে হবে, কি বলে জানি, আমার কন্ডিশন দিতে হবে। তো এখানে কিছু আপনাদের মানে সিনারিও দেওয়া আছে, এটা একটু আপনারা দেখবেন। এটা বহুত আগের কি বলে জানি একটা হ্যান্ড নোট আর কি, আপনারা দেখতে পারেন। কোশ্চেন, ছোটখাটো কিছু কোশ্চেন দেওয়া আছে, এটা গো থ্রু করি। ঠিক আছে, এগুলি সব আপনাদের এই ইয়াতে শেয়ার করা আছে। তো আমরা আজকে কভার করলাম হলো এইটা, ট্রানজাকশন প্রসেসিং। নেক্সট ক্লাসে আমরা ডেটাবেস সিকিউরিটি দেখব, আর বাকি থাকে সিকিউরিটি দেখলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, নোএসকিউএল আর ডেটা ওয়্যার হাউসিং। এই দুইটা এক ক্লাসে করে ফেলা যাবে, এটাই আমাদের এক ক্লাস লাগবে। ঠিক আছে।